আসলে আমরা যদি মনে ইচ্ছা থাকে যে আমরা দলের হয়ে কাজ করব, দলের কোনো পদ নাই, তারপর দলের হয়ে কাজ করব, তাহলে কিন্তু এই প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম একটা উদাহরণ। এদের অনেকের কিন্তু দলের কোনো পদ নাই, কিন্তু তারা প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম একটা সংগঠন দাঁড় করে দলের জন্য কাজ করেছেন। আমি স্মরণ করি 10 বছর আগে আমি যখন লেকপাড়ে হাঁটছিলাম, মনে হয় রাত 9টার দিকে, তো শহীদ আমাকে কল করলো, ভাই একটু লাইনে আসেন, কথা বলতে হবে। কি? আপনি একটু বক্তব্য দেন আমাদের গ্রুপে, যে আমরা প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম করতেছি, সবাইকে উদ্বুদ্ধ করতেছি, আমরা একটা গ্রুপ তৈরি করতেছি এখানে। তো আমি বক্তব্য দিলাম, হঠাৎ করে 2 দিন পর পরে বক্তব্য দেন, বারবার গ্রুপে ডাকে। মানে নিজের কাছে কেমন লাগে, মানে আমি মনে করতাম যে ওরা কি করছে, ওরা চাচ্ছেটা কি। দেখলাম যে তারা সংগঠিত হচ্ছে, তাদের মধ্যে অনেক মেম্বার হয়ে গেছে। যে অনেক মেম্বার হলো, আমার মনের মতো আরো আগ্রহ বেড়ে গেল যে ঠিকই তো, তারা যদি অনেক সদস্য হয়, অনেক মেম্বার হয়, তাদের পাশে আমি দাঁড়াবো না কেন? তাদের কাছে বক্তব্য দিলে তারা খুশি হয়, তারা সুসংগঠিত হয়, আমি কেন দাঁড়াবো না? যাই হোক, যখন তখন দিনে রাত্রে কল করতে থাকে এবং সংগঠনে সুন্দরভাবে সাজায়। অনেকেই অনেকভাবে একটা সংগঠনকে কপি করতে চায়, করে, কিন্তু প্রকৃতপক্ষে প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, আজকের উপদেষ্টা আমাদের শহীদ ইসলাম শহীদ, এটা মানতে হবে। এবং আজকের প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক রমজান এবং আমাদের আবুল কালাম আজাদ, তারা যে নেতৃত্ব দিয়ে এই সংগঠনটি চালিয়ে যাচ্ছে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের এই অগ্রগতি। তাদেরকে চাই আমি, তারা যাতে আরো সুন্দরভাবে এই সংগঠনটিকে চালিয়ে নিয়ে যায়। সংগ্রামী নেতৃবৃন্দ, তারা নিজের পয়সায় তারা কাজ করছে। আমি নাম বলতে চাই না। আমাকে এই আন্দোলনের মধ্যে হঠাৎ করে টেলিফোন করে বললো যে মানে 2-1টা অঘটন তারা ঘটা দিতে চায়, আমার কাছে পারমিশন চাচ্ছে। সেটা রেললাইন হতে পারে, পুলিশ স্টেশন হতে পারে, এখানে সেখানে। তারা আন্দোলনে তারা মানে 5ই আগস্টের আগে তাদের মন এত এত আগ্রহ হয়ে গেল যে তারা আমাকে বলছে, ভাই আমি এটা করে দিব, আমরা এটা করতে চাই, আপনি শুধু জানবেন আর কেউ জানবে না, আমরা যে করলাম আপনি শুধু জানবেন আর কেউ জানবে না, আমরা প্রবাসী থেকে আমরা এই কাজগুলো করব। আমি বললাম অপেক্ষা করো, দেখো কি হয়, তারপর এবং অতি তাড়াতাড়ি এগুলো করো না। কিন্তু একটা যে দেখেন তাদের যে আগ্রহ, যে আন্দোলনে তাদের নিজের পকেটে টাকা খরচ করে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য এই যে একটা আগ্রহ, এই যে একটা শ্রম, একটা মেধা, এবং যে তাদের ভালোবাসা দেশের জন্য, এই ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না, তাদের হৃদয় থেকে এসেছে। কাজে তারা তাদের এই ভালোবাসা দিয়ে তারা যেভাবে আমাদেরকে আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছে, অনেক জায়গায় তারাও নিজের অর্থ দিয়েছে, সহযোগিতা করেছে, অনেক প্রোগ্রামে তারা টাকা পয়সা দিয়েছে, যাতে আন্দোলন সংগ্রামে মানুষ থেকে বেগবান হয়। অনেক সময় দেখেছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু তারা বিকাশে টাকা পাঠিয়ে তাদের আমাদের নেতা কর্মীরা পালিয়ে বেড়াইছে, সেখানে তারা সহায়তা করেছে। কাজে আমি প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের কার্যকলাপটাকে আমি সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে উত্তরোত্তর তাদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য আমি উৎসাহ দিই এবং আমি মনে করি আরো অনেক দূর এগিয়ে যাবে। এবং এই প্রবাসী বিএনপি সমর্থক ফোরামকে আরো সুন্দর ও সুসংগঠিত করার জন্য, সমস্ত দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমি তোমাদের সাথে থাকবো এবং তোমাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হলো যে আমাদের রায়পুর উপজেলা বিএনপি দেখো তোমাদের পাশে আছে, রায়পুর উপজেলা বিএনপি আছে, পৌরসভা বিএনপি আছে, অঙ্গসংগঠন আছে, মূল সৌধের বিএনপি যারা আছে, সবাই তোমাদের পাশে আছে, তোমাদেরকে নিয়ে এগিয়ে যাবে, কারণ তোমরা আমাদের পাশে ছিলে আন্দোলন সংগ্রামের সময়। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা অনেক কিছু শুনেছেন। এই আন্দোলন সংগ্রামে এই পলাশতলীতে কয়েকটা মিছিল হয়েছিল। মিছিল হওয়ার পর আমরা দেখেছি কিভাবে আমাদের লোকগুলি পালিয়ে বেড়াইছে, কিভাবে আমরা এই লোকজন আবার পুলিশকে দিয়ে সহায়তা করেছে। এমনও দেখেছি আমার দলের লোকেরাও পুলিশকে ইনফরমেশন দিয়ে, পুলিশ পাঠিয়ে আমার সমাবেশকে বন্ধ করার জন্য ব্যবস্থা করেছিল। আপনারা কি চান তারা আবার ক্ষমতা আসুক? আপনারা কি চান যারা কিনা আন্দোলন সংগ্রামে ছিল না তারা বিএনপির পদ নেই? আমরা সেই সব লোককে পদ দিলেও আমি জানি দিতে পারবে না, কোনদিন মেনে নেব না, কোনদিন তাদেরকে কাজ করতে দেব না। পরিষ্কার কথা, রাজপথে ছিলেন না, রাজপথে আসবেন না পদ নেওয়ার জন্য। ওই আমাদের ইতিসালি মুন্সি বলছে না, আগে পিছনের লাইনে থাকেন, আসেন পিছনের লাইনে থাকেন, আস্তে আস্তে অগ্রসর হন না। আপনাদেরকে 28 অক্টোবর পরে তো কোনো সংগ্রামে পাইনি,
যারা আজকে কমিটি নিতে আসে 28 অক্টোবর পরে তো তাদের কোনো একটা সভা সমাবেশে দেখিনি। 28 অক্টোবর পরে যখন মরশুম জেলা বিএনপির দায়িত্ব দিয়েছিল আমাদের সরকার শাখা ছিল বগুড়ের সাথে, আমরা তো কাউকে পাইনি। আমরা এমন দেখেছি, আমরা যখন প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে উল্টা বলেছিল, প্রোগ্রাম করবেন অপমানিত হবেন, প্রোগ্রাম করবেন জেল খাটবেন, কেন যাচ্ছেন? আর আজকে তারাই আসে পদ নেওয়ার জন্য, তারাই আবার সমাবেশ করে বলে যে আপনারা কি চান কমিটি বাংলা হোক? আরে ভাই, কমিটি ভাঙবো, তাতে সমস্যা কি? যারা যোগ্য লোক তাদেরকে পদ দিয়ে ভাঙবো, আমরা সবার মেনে নেব, লিস্টে দাঁড় করাবো সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সুপারভাইজার দাঁড় করে লিস্টে। তার পাশাপাশি রাখো তারা কে কি দায়িত্ব পালন করেছে। আমরা তো বলি, আমরা যদি কাজ করে থাকি, আমাদের নেতৃবৃন্দ যদি কাজ করে থাকে, আন্দোলন সংগ্রামে কাজ করে থাকে, তাহলে তোমাদেরকেও আমরা তুলনা করে দেখি তোমরা কয়টা প্রোগ্রামে অংশগ্রহণ করেছো, দেখাও তো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছো কিনা। লজ্জা করে না কমিটি নিয়ে আসো, আবার কমিটি ভাঙার কথা বলো। কমিটি ভাঙবে, কমিটি নিয়ম মতো চলবে, দলীয় নিয়ম শৃঙ্খলা মতো সবকিছু চলবে, যোগ্যতা অনুযায়ী সবকিছু আসবে, যাচাই বাছাই করে সবকিছু আসবে। আমি সবসময় বলি, প্রত্যেকটা মানুষের আমল নামা আমাদের হাতে আছে। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, তার সবার আমল নামা তোমাদের কাছে আছে। তুমি কোত্থেকে ডুব দিয়ে এসে উঠে আবার বদলে যাবে, আমাকে চাই আসা দেখবো, এটা কখনো হবে না। এই বাংলার মাটিতে তারেক রহমানের বিএনপিতে কখনো এটা হবে না ইনশাআল্লাহ। একটা কথা জেনে রাখবেন, অতীতের বিএনপি আর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিয়ন্ত্রিত বিএনপি অনেক পার্থক্য। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের খবর নিতে তার 1 সেকেন্ড সময় লাগে না। প্রত্যেকটা এলাকায় তার লোক আছে, উনি সেই খবরগুলো নিয়ে নেন। কাজে আমি বলবো, আপনারা প্রত্যেকে যারা যারা কাজ করেছেন তারা থাকবেন, যারা কম কাজ করেছেন তারা তার পিছিয়ে থাকবেন, যারা একেবারে কাজই করেন নাই নিরপেক্ষ ছিলেন তারাও থাকবেন। সবাইকে আমাদের দরকার আছে, কিন্তু যোগ্যতা অনুসারে থাকতে হবে। লাভ দিয়া ও গাছে ওঠার চেষ্টা করবেন না, আস্তে আস্তে ওঠার চেষ্টা করেন, নইলে কিন্তু ঠ্যাং নাই না দেবগা। কাজে আমরা রাজপথে যুদ্ধ করে ছাত্রদল করা সৈনিক, আমরা জানি বিএনপিকে কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, আমরা জানি শেখ হাসিনাকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করতে হয়, আমরা জানি দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সেই প্রেতাত্মাদেরকে কিভাবে শাস্তি দিতে হয়। আপনারাও সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মা হিসাবে আখ্যায়িত হবেন, কারণ আপনারা তো কোনো রাজনীতি করেন নাই, আপনারা কোনো আন্দোলন সংগ্রাম করেন নাই। সংগ্রামে থাকে বন্ধুগণ, আমি শুধু একটা কথা বলবো, আমরা এই বাংলাদেশে বসবাস করছি। আপনারা জানেন যে পূজা মণ্ডপ আমরা যাই। আমরা গত কিছুদিন আগে যে দুর্গা পূজা গেল, আমরা 58টা পূজা মণ্ডপের মধ্যে 31টাতে গিয়েছি 2 দিনে, সারা রাত ঘুরেছি, ঘুরে ঘুরে প্রত্যেকটা ফ্যামিলির কাছে গিয়েছি। একটা পুলিশও ছিল না সেদিন। আমাদের বিএনপি নেতা কর্মীরা এগুলি পাহারা দিয়েছে। এমন জায়গায় দেখেছি পাহারা দেওয়া লাগে নাই, এমনিতে চলছে। তাহলে আমাদের পাহারা দেবে কে? আর পাহারা দেওয়ার দরকারটা কি? আমাদের মধ্যে খারাপ লোক নাই। আপনারা দেখেন 5ই আগস্টের পরে আমাদের পৌরসভার যুবদলের নেতৃবৃন্দ সুমন সোহেল, এই যে আমাদের ইনসাল মুন্সি, তারপরে আমাদের সামিসা পলাশ, আমাদের বিএনপি নেতৃবৃন্দ সবাই মিলে প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের কাছে আমরা একটা সুন্দর করে টিম গঠন করে করে আমরা কিন্তু তাদেরকে পাহারা দিয়েছি। আমরা দেখলাম যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো জায়গায় কোনো সংবাদ পাওয়া মাত্র আমাকে কল দেওয়ার মাত্র আমি পাল্টা কল দিয়ে লোক পাঠিয়ে সেখানে আমি সলভ করেছি, কোনো সমস্যা হয়নি। আর ভারত থেকে শুভেন্দু নামে একটা কুলাঙ্গার বলে বাংলাদেশে নাকি গন্ডগোল হয়েছে। আজকে সে দেখা, তাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, শুভেন্দু বাবু আপনি বলেন বাংলাদেশে কোন জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা অত্যাচারিত হচ্ছে, আমরা সেটার বিচার করবো সবার আগে। ও আপনি হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এই কথা বলে ভারতের হিন্দুদের ভোট পাওয়ার জন্য একটা রাজনৈতিক খেলা জমাইছেন। প্রতি বছরই কোন সময় মুসলমানরা গরু মাংস খাইলে ফ্রিজ থেকে গরু মাংস বার করে হিন্দুদেরকে পিটাইয়া মাইরা, তারপরে হিন্দুদের মুসলমানদেরকে মাইরা হিন্দুদেরকে দেখাই যে আমি হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করতে চাই। যার ধরুন কিনা মুসলমানদেরকে অত্যাচার করে সে হিন্দুত্ববাদ করে ভারতের হিন্দুদের ভোট পাইতে চায়। আর এবার ইলেকশন আগে তারা বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে। দেখবেন টিভিতে, ইউটিউবে দেখা যায়, টিভিতে একটা লোককে দাঁড় করাইছে, তার মাথায় আঘাত, এখানে আঘাত, সেখানে আঘাত, আমরা কেউ জানি না, বাংলাদেশে কেউ জানে না। নাটক সাজিয়ে বলছে বাংলাদেশে মারপিট হচ্ছে, হিন্দুদেরকে মারছে। আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের ভাই, আমরা রাজনীতি করি, সবাই আমাদের ভাই বোন, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে বসবাস করি, কারণ আমরা বাংলাদেশে বাস করি, আমরা বাংলাদেশি।
আর তারা ওই দেশে এই হিন্দুত্ববাদ কায়েম করার জন্য বাংলাদেশে হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে সেই সংবাদ ছড়িয়ে ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটা চক্রান্ত করে চলেছে। কাজে আপনারা আবার সবাইকে সোচ্চার থাকতে হবে। তাহলে আমরা চাইবো না তাদের ওই কথাই যাতে বাংলাদেশের মধ্যে কোন রকম অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়। আপনারা একটা দিন জানেন, কিছুদিন আগে ইসকনের একটা নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে আমাদের দেশের একটা আইনজীবীকে জবাই করে মেরে ফেলা হয়েছে। তাদেরকে একটা মানুষ, যদি একটা মুসলমান মানুষ বাংলাদেশে জবাই করেছে, তারপরে কোনো অঘটন ঘটেছে, কোনো হিন্দু বাড়িতে কোনো আক্রমণ হয়েছে? কোথাও কিছু হয়নি। শুভেন্দু বাবু, আপনি জেনে রাখুন, আপনি যদি আমার এই বক্তব্য শুনুন, একটা মুসলমান ভাইকে মারার পরও, আপনার হিন্দু সম্প্রদায়ের লোকেরা মারার পরও বাংলাদেশে কোনো হিন্দু বাড়িতে কোনো আক্রমণ হয় নাই, কারণ হিন্দুরা আমাদের ভাই। আর এই ঘটনা যদি ঘটতো ইন্ডিয়াতে যদি একটা হিন্দুকে এভাবে মারা হতো, তাহলে ওই মুসলমান সম্প্রদায় সবগুলো মেরে সরকার করে দিত, এটা দাঙ্গা লাগিয়ে দিত। এই বাংলাদেশে দাঙ্গা লাগানোর জন্যই ওই শুভেন্দুরা চক্রান্ত করে সারা দেশব্যাপী চক্রান্ত চালাচ্ছে। আর একটা বসতি বেগম তো ওই ইন্ডিয়া থেকে বসে আছে। ওই মহিলা যতদিন থাকবে, শুভেন্দু বাবু, মোদী বাবু, ততদিন আপনাদেরকেও জ্বালাইবো, আমাদেরকেও জ্বালাইবো। আমরা বলবো, আওয়ামী লীগের অনেকে বলে আর বসতি বেগম বলে হঠাৎ করে চুট করে চলে আসবে। আমরা আপনাকে আবেদন জানাচ্ছি, আপনি চলে আসুন। আপনি পালিয়ে গেলেন কেন? আপনাকে চাই আমরা বাংলাদেশে আসুন, আমরা আপনাকে সাধুবাদ জানাবো। আইনের মাধ্যমে আপনাকে বিচার করবো। যদি আপনি ফাঁসি কাটতে ঝুলতে হয়, আপনি ফাঁসি কাটে ঝুলেন, তবু আওয়ামী লীগকে একটু শুদ্ধ করুন। আজকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী সবাইকে আজকে বিপদে ফেলে চলে গেছে। আজকে যদি দেশে থাকতেন, অ্যারেস্ট হতেন, জেলে যেতেন, ওরা নেতা কর্মীরা কিছুটা মিছিল করার সুযোগ পাইতো। হাজার হাজার লোককে গুলি করে মেরে এই মহিলা পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে যেমন বিপদে ফেলছে, ওই যারা নিহত হয়েছে সেই ফ্যামিলিগুলি বিপদে ফেলেছে, যারা আহত হয়েছে তাদেরকে বিপদে ফেলেছে। আজকে আমাদেরকে ওই দেশ থেকে বিপদে ফেলানোর জন্য চক্রান্ত করে চলেছে। কাজে আপনার আমার সবার যুদ্ধ কিন্তু শেষ হয় নাই, আন্দোলন কিন্তু শেষ হয় নাই। এই গসিটি বেগমকে, এই ফেজিস হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে ওই জেলখানে ঢোকার পর্যন্ত আপনার আমার সংগ্রাম চলবেই চলবে। মনে রাখতে হবে আমরা আজকে কোথায় বাস করছি। এই 17টা বছর ভারতের পরামর্শে এই বাংলাদেশকে ইসকনের মাধ্যমে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য যে চক্রান্ত চলেছিল, অনেক মুসলমান ভাইরা বলতো, অনেক মুসলিম নেতা কর্মীরা বলতেন, যখন আমাদের মুসলিম আলেমদেরকে অ্যারেস্ট করেছে, তখন অনেকে বলতেন এই দেশে মনে হয় আর টুপি দাড়ি রেখে আর জুব্বা পরে নামাজ পড়া যাবে না, হিন্দুরা কদিন পরে ওই ধুতি পরে পরে হাঁটবে। কারণ ইসকন এমন ভাবে কাজ করছে, ভিতরে ভিতরে থেকে থেকে একটার পর একটা অঘটন ঘটিয়ে যাবে। এই শেখ হাসিনার আমলে আমাদের জীবন অনেক দুর্বিষহ হয়ে যেত। আল্লাহর অশেষ রহমত আছে, আমার কাছে প্রত্যেকটা ধর্মের মানুষ তার নিজ নিজ কাজ করবে। কিন্তু ভারতের প্ররোচনায়, ভারতের অর্থায়নে, ভারতের নিয়ন্ত্রণে থেকে এই দেশে ইসকন কাজ করবে, আর দুদিন পর পর একটা একটা করে দাঙ্গা লাগাবে, সেটা আমরা বাংলা মাটিতে কখনো হতে দেব না। শুভেন্দু বাবু জেনে রাখবেন, বাংলার মানুষ আপনার ইন্ডিয়ার মানুষের মতো এত নোংরা না। আপনারা যে নোংরা রাজনীতি করেন, আমরা সেই নোংরা পলিটিক্স করি না। আমাদের মধ্যে সততা আছে, ভালোবাসা আছে, আমাদের মধ্যে মানবতা আছে। সেই মানবতার আলোকে, ইসলামের আলোকে আমরা এই মুসলমান ভাইয়েরা, আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আমরা ভালোবাসি। আমাদের ধর্ম বলে, আমাদের ধর্ম থেকে অন্য ধর্মের মানুষদেরকে আমাদের ভালোবাসা বাঁচতে হবে, ভালোবাসা শেখাতে হবে। তখন তারা বুঝবে যে ইসলাম ধর্ম কত ভালো, কত সুন্দর। সেই জন্য বলি, আপনারা আমাদের কাছে রাজনীতি শিখেন। আপনারা মোদীর রাজনীতি ছেড়ে, হাসিনার রাজনীতি ছেড়ে বাংলার রাজনীতি শিখে ভারতকে সুন্দর গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেন। নিজের দেশে যে সংখ্যালঘুদেরকে অত্যাচার করছেন, নিপীড়ন নির্যাতন করছেন, সেগুলো আপনারা বন্ধ করেন। বাংলাদেশের দিকে যদি দেখতে চান যে বাংলাদেশে অত্যাচার হচ্ছে, পাঠান না, 2-4 জন গোয়েন্দা পাঠান না দেশে, গোপনে গোপনে ঘুরে ঘুরে দেখতে পারেন না হিন্দু ভাইদের কাছে কোথায় কোন জায়গায় আক্রমণ হচ্ছে, বুঝে বের করে দেখান আমাদেরকে। আরেকটা জিনিস বলবো, ওনারা বললেন যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমাদের কাছে বিক্রি করবেন না। আরে ভাই, তুমি বিক্রি না করলে আমি চায়না থেকে আনবো, আমি পাকিস্তান থেকে আনবো, ভিয়েতনাম থেকে আনবো, ভুটান থেকে আনবো। তুমি কে? আমি না বিক্রি হলে তো তোমার কৃষকরা কদিন পর তোমার বিরুদ্ধে আন্দোলন করবে। সাবধান, তুমি সতর্ক থাকো, কোথায় তুমি নাড়া দিয়েছো। আরেকটা কথা বলি, আমি তো ব্যবসা করি, আমার এখানে ভারতের
অনেক ব্যবসায়ী ঘুম থেকে উঠে দাদা চলে আসছি, দাদা দাদা একটু সময় দিবেন, মিটিংটা শেষ করবে, একটু পরে আরেক দাদা কল করে, মানে ডেলি দাদারা আয়সা এসে বাসা এসে পরে আয়সা এসে দাদা চলে আসছি, আমাকে একটু কাজ দেবেন। আরে সুবিধা বাবু, আমরা তোমার দেশ থেকে কোনো কিছু না নিলে কিচ্ছু আসে না, তোমার দেশের তুলা যদি বাংলাদেশে না আসে আমরা অন্য দেশ থেকে তুলা আনবো, কিন্তু তোমার দেশের তুলা পচে পচে নষ্ট হবে গোডাউনে, তোমার দেশে পেঁয়াজ রসুন পচবে তোমার দেশে। মনে রাখতে হবে আমাদের বিকল্প পথ আছে, কিন্তু তোমার বিকল্প পথ নাই। কাজে আমি বলছি ব্যবসা তোমরা নিচ্ছ, ব্যবসায় সুবিধা তোমরা পাচ্ছ আমাদের কাছ থেকে। তুমি আমার বুকের উপর দিয়ে ট্রাক চালিয়ে তিব্বতে যাচ্ছ, ও 7-6 চালিয়ে যাচ্ছ, শেখ হাসিনা 1 টাকাও নেয় নাই। কেন? তোমাকে ফ্রি দিয়েছে, তোমাকে ফ্রি দিয়েছে। আমার বুকের উপর দিয়ে তুমি ট্রাক চালিয়ে যাও, আমার বুকের উপর তুমি ট্রেন চালিয়ে যাও। নো, এগুলো আর হবে না, তোমাকে ট্যাক্স দিতে হবে, বাংলার মাটিতে ট্যাক্স দিতে হবে তোমাকে। কাজে আমি মনে করি ওই ফ্রি ফ্রি খাইছো আর বলতে পারো না, না ওই ফ্রি ফ্রি আর খাইতে পারবো না, বাংলার মাটিতে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, গিভ এন্ড টেকের মাধ্যমে ব্যবসা হবে। তোমার দেশের লোকেরা যদি ব্যবসা পাইতে চাই বাংলার মাটি থেকে, তাহলে তোমাকে সাবধান হতে হবে সুমন্ত বাবু। আমাদের ব্যবসা দরকার নেই তোমার দেশ থেকে, আমার দেশের রোগীরা চিকিৎসা করতে তোমার দেশে যাওয়া দরকার নাই, মালয়েশিয়া যাবে, থাইল্যান্ড যাবে, অন্য দেশে যাবে, আমার দেশে সুন্দর চিকিৎসা হয়, আমার দেশে চিকিৎসা নেবে, তো তোমার দেশে যাবে না। কাজে সাবধান করে দিলাম। আজকে ভারতের বিরুদ্ধে আমার কথা একটাই, ইসকনের মধ্যে কাজ করবে, কিন্তু মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। ভারত ভারতের রাজনীতি করবে, ভারত ভারতের বাণিজ্য করবে, বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি করবে, বাংলাদেশের বাণিজ্য করবে, প্রত্যেকটা দেশ তার স্বাধীন সার্বভৌম রাজনীতি করবে, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করবে। আমার দেশের পতাকা তোমরা পুড়িয়েছ, আমার দেশে হাই কমিশন তোমরা আক্রমণ করেছো, তোমরা কি ভালো মানুষ? বিশ্ব নেতৃবৃন্দ কি তোমাকে ভালোবাসবে? কখনো না। কাজে তোমাদের চরিত্র প্রকাশ হয়ে গেছে সারা বিশ্বের কাছে যে তোমরা আমার দেশে সেই পতাকা পুড়িয়েছো, আমার হাই কমিশন তুমি আক্রমণ করেছো। তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি ব্যবসা করতে চাও, সুন্দর সম্পর্ক রক্ষা করতে চাও, বাংলার মাঠে যদি বাংলাদেশিদের সাথে ভালোভাবে ব্যবসা করতে চাও, তাহলে সব কিছু আইন মেনে চলে সুন্দরভাবে ভালো সম্পর্ক রক্ষা করে এগিয়ে যাও, সততার সাথে এগিয়ে যাও। অনর্থক মিথ্যাচার করে হিন্দুদেরকে আক্রমণ করেছে এসব কথা বলবা না। আর আমি আমার বাংলাদেশে অবস্থিত সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা ওই দেশের হিন্দু ভাইদের যারা আছে টেলিফোনে তাদেরকে প্রত্যেকে জানান যে তোমরা কেন মিথ্যাচার করছো আমাদের বিরুদ্ধে। কাজী আজকে বাংলাদেশ সমস্ত দল এক হয়েছে, আপনারা জানেন আমাদের ডক্টর ইউনূস সাহেব সবাইকে ডেকে নিয়ে গিয়ে এক মঞ্চে নিয়ে এক হয়েছে। দেশের স্বার্থে আমরা এক, দেশের স্বার্থে আমাদের রক্ত দিতে হয়, যদি আমরা আবার রক্ত দেবো তোমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, অনেক কিছু আলোচনা করেছি, অনেক কিছু বলেছি, তবে একটা কথা বলবো, আমরা রায়পুরা বিএনপি ঐক্যবদ্ধ। কেউ যদি রায়পুরা বিএনপিকে দুর্বল মনে করে, কেউ যদি আব্দুল্লাহ সংগ্রামী না থেকে মনে করে যে সে তার পকেটে নিয়ে গেছে, তাহলে আমি মনে করবো আপনি ভুল করছেন। আপনি বুকার স্বর্গে বাস করছেন। রাজনীতি এত সহজ নয়, সামনে নৌকা পিছনে লাঙ্গল রেখে রাজনীতি করছেন, ইলেকশন করছেন, আমরা কি ভুলে গেছি? বাংলার মানুষ তখন আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা তৃণমূলের রাজনীতি করি, ছাত্র রাজনীতি করে এসেছি, 79 সন থেকে রাজনীতি করি, বিএনপি করি, বিএনপি ছেড়ে অন্য দলে যায় নাই। তোমার বাপ দাদারা কেউ করছে আওয়ামী লীগ, কেউ বিএনপি ছেড়ে গেছে জাতীয় পার্টি। কাজে তোমাদের লজ্জা থাকা উচিত, বিএনপিতে এসে তোমরা আবার কমিটি বাইনা ফেলাইবা। তোমরা কে? তোমরা নিজের চেহারা নিজের আয়নার সামনে দেখো আগে। কাজী যোগ্যতার মাধ্যমে হবে, যোগ্যতার মাপকাঠিতে যারা যে রকম কাজ করেছে সেটা মূল্যায়ন হবে। আমি সেটাই বারবার বলি। অনেকে আমাকে অনেক প্রকল্প নিয়ে অনেক কিছু কথা বলে যে আমি মনে হয় সবকিছু একটু কামড় দিয়ে ধরি, কারণ ধরবো না কেন, আমি সততার পথটা বেছে নিতে চাই, যাতে আমার দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। সততার মাধ্যমে জন্মগ্রহণ করেছি, সততা দিয়ে এগিয়ে আসছি, সততা নিয়ে যাবো। যোগ্যতার মাপকাঠিতে আজ পর্যন্ত এই পর্যন্ত এসেছি, যোগ্যতা দিয়ে যাচাই বাছাই করবো। কেউ খুশি হতে পারে, কেউ বেদা হতে পারে, কিন্তু আমরা এই বিএনপির জন্য কাজ করবো। আপনারা যারা তৃণমূল নেতা কর্মীরা আছেন, যারা কিনা নিজেদের জীবন দিয়েছেন বিএনপির জন্য, দীর্ঘদিন বিএনপির জন্য কাজ করে আসছেন, যারা 91 সন থেকে কাজ করে আসছেন, আদৌ বিএনপিকে ভালোবাসেন, কাজে আপনাদের মূল্যায়ন আমাদের সাথে থাকবে। বিএনপি জন্ম লগ্ন থেকে যারা কাজ করছেন তাদের মূল্যায়ন আমাদের কাছে থাকবে। আন্দোলন সংগ্রামে বেশি লোক কাজ করে নেই, তাই বলে কি বাকি সব লোক আমাদের দরকার নেই? সবাইকে দরকার, কারণ আপনারা তো আমাদেরকে ভালোবাসেন, আপনারা তো আমাদের দলের লোক। আপনারা কেউ আশা দিয়েছেন, কেউ ভরসা দিয়েছেন, কেউ পরামর্শ দিয়েছেন, কেউ অর্থায়ন করেছেন। কাজে আপনাদের সবাইকে নিয়ে আমরা আগামী দিন
একটা মানবিক বিএনপি গঠন করে মানবিক বাংলাদেশ করব। তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এটাই হলো আমার একমাত্র আহ্বান। এবং কারোর প্ররোচনায় 2 টাকা পকেটে ঢোকাই দিল, তার পকেটে দিল, তার দৌড়াই গেলেন পিছিয়ে পিছিয়ে, আমরা কিন্তু নোট করে রাখি। মূল ছুতে বাইরে কেউ যাবেন না। বিএনপি মূল ছুট যদি আপনাকে কষ্ট দেয় তাও সে আপনার গার্জিয়ান, যদি আপনাকে ভালোবাসে তাও সে আপনার গার্জিয়ান। যারা পরগাছা আসছে তাদের কাছে যায় না, দয়া করে নোট করবো, কারণ আমরা এগুলো ভিডিও দেখে দেখে নোট করে রাখি। আগামী দিন কথা হবে ইনশাল্লাহ, আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গড়ব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন আমরা একটা মানবিক বাংলাদেশ গঠন করব এবং উন্নয়নমূলক বাংলাদেশ গঠন করব। সেখানে থাকবে অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত প্রত্যেকের মূল্যায়ন, সবাইকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব। এই প্রত্যাশায় আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।